এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আর না, পেট ভরে যাবে, এখন লম্বা একটা ঘুম দরকার। তুই তোর রুমে যা। একদম না, অল্প একটু আছে, তাড়াতাড়ি শেষ করে আমায় উদ্ধার কর। তাহলে তুই নিজেই নিজেকে উদ্ধার করে নে। নুভা যে ঘুরিয়ে ফিরিয়ে আদ্রকে বলছে খাবারটুকু খেয়ে নিতে, তার ঠিক ধরতে পারলো আদ্র। পাল্টা যুক্তি দেখাতে মন চাইছে না আজ। সে বল হতেই পাস্তা মুখে তুলল আদ্র। বাঁকা চোখে ওকে দেখে নুভা চিত হয়ে বেডে শুয়ে পড়ল। ফোন পাশে রেখে চোখ জোড়া বন্ধ করে বলল, তোর ক্লোজেটে ঈদ গিফট রাখা আছে, ভালো না লাগলে আমার বলা লাগবে না, সোজা ডাস্টবিনে ফেলে দিস। ইয়া আল্লাহ, আমি তো তোর গিফট রেডি করতে পারিনি, আসলে সময় পাইনি। এখন আমার ঘুম লাগবে, গিফট না। তুই যা আর আমায় ঘুমোতে দে। আদ্র বলের পাস্তা শেষ করে নুভার পানে চাইল। এসি অন করে পাওয়ার বাড়িয়ে গায়ে পাতলা কাঁথা টেনে নিল নুভা। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, তোর গিফট 2-1 দিনের মাঝে দিয়ে দিব, তবে এখন একটা কিছু তো দেওয়া লাগে। বন্ধ চোখ দুটো কুঁচকে নিল নুভা। এই সময় কি উপহার দিবে? উৎসাহিত হলেও বরাবরের মতো মুখে প্রকাশ করল না। আদ্র এগিয়ে এসে নুভার চেহারায় পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে মাথায় হাত বুলাতে লাগলো। নুভার এক অভ্যাস, মাথায় স্পর্শ ফেলেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় সে। এইবারও একইভাবে গভীর ঘুমে তলিয়ে গেল মেয়েটা। তবে সুযোগটা হাতছাড়া করল না আদ্র। পরম আবেশের সহিত নুভার কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল সে। সদ্য ঘুমন্ত মেয়েটার এক হাত 2 হাতের মুঠোয় নিয়ে অজস্র অধর কার্য সেরে নিল আদ্র। বছরের পর বছর এভাবেই গোপনে ভালোবেসে যাচ্ছে সে তার উড়নচণ্ডীকে। এর প্রকাশ ঘটানোর ইচ্ছে আপাতত নেই তার, হয়তো সম্ভবও না। ভার্সিটির বিশাল গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 14-15টা বাস। শিক্ষার্থীদের সমাগম বরাবরের তুলনায় বেশি। সবাই নিজেদের মাঝে হই হুল্লোড় আনন্দ ফুর্তি করতে ব্যস্ত। শিক্ষক শিক্ষিকা নিজেদের মাঝে জরুরি আলাপ সেরে নিচ্ছেন। এর মাঝে হঠাৎ ভ্রুম ভ্রুম শব্দে চারপাশ স্তব্ধ হয়ে গেল। ভার্সিটি গেটের সামনে সজোরে একটা বাইক ব্রেক কষল। সামনের চাকায় ভর দিয়ে কিছুটা উপরে উঠে গেল পেছনের অংশ। ভূপৃষ্ঠে বাইক স্থির করে মাথা থেকে কালো হেলমেট একটানে খুলে ফেলল আদ্র। সিল্কি চুল ভর্তি মাথা বার কয়েক ঝাঁকিয়ে বদ্ধ অক্ষিযুগল খুলে তাকায় সে। প্রফুল্ল আবহাওয়ায় স্নিগ্ধ এক দমকা হাওয়ায় যেন আশেপাশে থাকা মেয়েগুলো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তবে সেই দৃষ্টি স্থির হয়ে আটকে গেল পেছনে বসা মেয়েটার দিকে। পরনে সাদা টি শার্ট, এর ওপর হাঁটু অবধি সাদা কালো চেক কাটা শার্ট, ডান হাতে সাদা স্মার্ট ওয়াচ, পায়ে কালো কেডস, মাথা হতে সাদা হেলমেট খুলতেই নীলাভ চক্ষুদয় সূর্যরশ্মিতে ঝলমল করে উঠল। মাথার পেছনে মধ্যভাগ একটা ঝুঁটি, বাদ বাকি চুল অবহেলার ন্যায় পড়ে আছে কাঁধ জুড়ে। প্রফেসর বারিশ থমকালো সাধারণের মাঝে অসাধারণ। কত মেয়েরা কত সাজে এসেছে আজ, কিন্তু নুভা সবসময়ের মতো সিম্পল লুকে উপস্থিত। বাইক থেকে নেমে হেলমেট আদ্রকে দেয় নুভা। প্রণতা, তিজা, আসান এগিয়ে আসছে ওদের কাছে। কালো জিন্সের পকেটে হাতিয়ে চুইংগাম বের করে নুভা বলল, এত সকালে কেন যেতে হবে? একটু বেলা করলে কি ঝঞ্ঝা বেঁধে যেত? যত সব। আদ্র একটা ছেলেকে বাইকের চাবি ধরিয়ে বাইক সহকারে ওকে পাঠিয়ে দিল। আসান ডান কাতে মাথা এলিয়ে বলল, আর্দ্রকে আলগা খাটুনি না খাটালে তোর সকাল হয় না? কি দরকার ছিল আজ বাইকটা সাথে আনার? এখন কত কি করে বাড়ি পাঠাতে হচ্ছে। তাকে কি বলিস, ও বুঝে আমার কষ্ট। আদ্র দুটো লাগেজ এনে দাঁড় করায়। নুভা চুইংগাম মুখে পুড়ে বলল, তোর কষ্ট বুঝবে তোর বউ। বিয়ে করার আগ পর্যন্ত একটা খাতায় কষ্টগুলো নোট করে রাখ। আইডিয়াটা কিন্তু জোস। নুভার হাতে হাত মিলায় আসান। তিজা চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞাসা করে, নোভা, দুটো লাগেজ এনেছিস? আর ভাইয়া ব্যাগ আনেনি? নুভা না শোনার ভান ধরে আড়মোড়া ভাঙল। প্রণতাও অনিচ্ছুক ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। আসান হাতের মাঝারি সাইজের ব্যাগ দেখিয়ে তিজাকে বলল, এটা হচ্ছে নোভার ব্যাগ। ওই লাগেজ দুটোর আর্দ্রের। আসলে ওর মেয়েদের মতো স্বভাব বুঝলে, দিনরাত হাজারো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে।
ওর জন্য ফ্রিজে তরকারি অবধি রাখা যায় না। সেখানে বিভিন্ন লোশন, ফেস ক্রিম, হ্যান্ড ক্রিম ভরে রাখে। আপনা আপনি তিজার চোয়াল ঝুলে গেল। 6 রাত 7 দিনের ট্রিপে একটা মেয়ের স্বাভাবিক অর্থে একটা লাগেজ লাগে। এখানে নুভার ব্যাগ দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বড় বাঁশ খেয়েছে আদ্রের লাগেজ দেখে। একটা ছেলে হয়ে আদ্রের এত কিছু লাগে ভাবতেই পারছে না তিজা। তার নিজেরও বোধহয় এত কিছু ব্যবহার করার সৌভাগ্য হয়ে ওঠেনি। তবে একদিক থেকে আদ্র সঠিক। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে তাকে, সেই চেহারা কি অযত্নে অবহেলা করা যায়? তিজা নিজেকে মানিয়ে নিল, কিন্তু নুভা প্রণতার হাসি থামায়কে। দুহাতে মুখ চেপে ধরে হাসছে প্রণতা। ওর শরীর মৃদু কাঁপছে হাসির হলকে। নুভা তো দুনিয়ায় আর জায়গা পেল না। পেছন থেকে আদ্রের কাঁধে কপাল ঠেকিয়ে হু হু করে হাসছে সে। আদ্র পারছে না ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। এখানে এক লাগেজ ভরা নুভার প্রয়োজনীয় জিনিস, যা নুভা নিয়ে যাবে না বলে ফেলে এসেছে। মন চাইছে লাগেজ খুলে সব দেখাতে, তবে মুখ খোলার সুযোগ নেই। এখনও কেউ জানে না নুভা তার কাজিন, না জানাই উত্তম। আদ্র গমগমে কণ্ঠে বলল, তোদের হাসাহাসি থামলে চল, নয়তো বাস আমাদের ছেড়েই চলে যাবে। লাগেজ টেনে বাসের দিকে এগিয়ে গেল আদ্র। ওর যাওয়ার পানে চেয়ে আরেক দফা হাসির রোল পড়ে গেল। দূর থেকে নুভার হাস্যোজ্জ্বল মুখটা দেখে ধক করে উঠল বারিশের হৃদয়। হৃৎপিণ্ড নামক ছোট মাংসপিণ্ডের বেহাল অবস্থা। লাফানোর গতি এতটাই বেড়েছে যে কোনো সময় মুখ থেকে বেরিয়ে পড়বে। বেশ অস্থির লাগছে ভেতরটা, তবুও নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করছে বারিশ। এই চেষ্টায় দ্রুত হয়ে এলেন প্রিন্সিপাল আজাদি। তিনি সকলকে বাসে উঠতে বসতে বললেন। সকলে বন্ধুমহল নিয়ে বাসে চড়তে লাগলো। প্রফেসর বারিশ এবং অন্যান্য প্রফেসর ওদের সাহায্য করলেন। নুভা, প্রণতা, তিজা বাস চড়ে একদম শেষের দিকে জায়গা না পেয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। ভেবেছিল 3 বান্ধবী একসাথে বসে গল্প করতে করতে যাবে, তবে তা বোধহয় আর সম্ভব না। অবশ্য নুভা গিয়ে দাঁড়ালে শিক্ষার্থীগুলো বলার আগেই সিট ছেড়ে দেবে। কিন্তু আজ কারো আনন্দে ফোরন কাটতে ইচ্ছুক নয় সে। হঠাৎ আসান এসে হাজির হলো ওদের পাশে। সে একটা খালি সিটে বসে বলল, দাঁড়িয়ে আছিস কেন? একজন বসে পড়। প্রণতা এক প্রকার ঠেলেই পাঠিয়ে দিল তিজাকে। নুভা প্রণতার কাঁধে হালকা করে চাপড় দিয়ে তাকে বাহবা জানালো, আর তিজা হাবলা কান্তের ন্যায় তাকিয়ে রইল ওদের পানে। তখনই হুড়মুড়িয়ে বাসে ঢুকলো আদ্র। প্রণতা ভ্রু কুঁচকে বলল, আড্ডা, তুমি এই বাসে কি করছো? তুমি সিনিয়র মানুষ, সিনিয়রদের বাসে যাও। তার কথাটা বোধহয় পছন্দ হয়নি উপস্থিত বাকি মেয়েগুলোর। একজন তো উঠে বলেই দিল, সিনিয়রের যে বাস মন চাইবে সেই বাসে উঠবে, তোমার তাতে কি? বাকি মেয়েরাও সায় দেয় তার সাথে। প্রণতা জবাব দেওয়ার পূর্বে ঘাড় কাত করে তাকায় নুভা। সাথে সাথে মেয়েগুলোর মুখ পাংশুটে হয়ে যায়। নুভা ফোলানো চুইংগাম ফাটিয়ে ফের চিবিয়ে বলল, কিছু বললে? তড়িৎ গতিতে মাথা ডানে বামে নাড়ালো মেয়েরা। ছেলেদের মুখে ভেসে আছে প্রবাদ, ছেড়ে দেবন কেঁদে বাঁচি। আসলে প্রণতার ঠিক পেছনে দাঁড়ানোর ফলে নুভাকে কেউ খেয়াল করেনি। আদ্র সে সকল বিষয়ে পাত্তা না দিয়ে বলল, দেখ সারপ্রাইজ এনেছি, ট্যানটানা। আদ্রের পাশে এসে দাঁড়ায় উজ্জ্বল শ্যামবর্ণের এক যুবক। মুহূর্তেই প্রণতা চুপসে গেল। নুভা পেছন হতে ওর গলা জড়িয়ে যুবকের উদ্দেশ্যে বলল, আয় হায়, অমাবস্যার চাঁদ, তাও কিনা দিনের বেলায়। জেগে জেগে আমি স্বপ্ন দেখছি নাকি? আনাসদা, তুমি কোথা থেকে টপকালে? আনস ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, টপকেছি তো বহুদিন আগে, তবে তোর সাথে দেখা হয়নি, তাই একবারে ট্রিপে এসে পড়লাম। আসান হাসি মুখে সিট ছেড়ে এগিয়ে আনসের সাথে কুশলাদি সেরে ফের সিটে এসে বসল। দূর হতে ইঙ্গিতে তার সঙ্গে হালচাল বিনিময় করে নিল তিজা। আসান তিজাকে জিজ্ঞেস করলো, চেনো তো আনসুদাকে? হ্যাঁ, অনুর ভাই হয়। তুমি চেনো ওনাকে? অনেক বছর বাদে দেখলাম। এত বছর লন্ডন ছিল, শুনলাম সেখানে জব করে। নিজ অবস্থানের ঠায় দাঁড়িয়ে আছে আদ্র। নুভা আনস জমিয়ে আড্ডা দিচ্ছে। প্রণতা জড়বস্তুর ন্যায় চুপ করে আছে। হাসি ঠাট্টা মাঝে নুভা প্রণতার কাছে ঘেঁষে কণ্ঠে খাদে নামিয়ে বলল, প্রাণ, তুই চুপ কেন? প্রসঙ্গের জবাব না দিয়ে প্রণতা অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি তোর কোন জন্মের দা হয়? এত পরিচয় কিভাবে ওনার সাথে?
আশার ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হয় আনাসদা। এইসব কেন জিজ্ঞেস করছিস? প্রণতার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। পরক্ষণে বিড়বিড় করে মিহি কণ্ঠে বলল, উনি তোর মধুর ছেলে আর অনুর দা ভাই, আর ওনার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। চট করে তাকায় নুভা প্রণতার পানে। একবার বান্ধবী তো আরেকবার আঁশকে দেখে সে। মাথায় জোর দিতেই মনে পড়ে ঈদের সকালের কথা। কিছুক্ষণ মনো থেকে নুভা বিনা বাক্য ব্যয়ে জানালার পাশে একটা সিটে বসলো। প্রণতা বসার পূর্বে চট করে আদ্র বসে পড়ল নুভার পাশে। আকুতি ভরা নয়নে ইশারায় প্রণতার কাছে আবদার জুড়ে দিল আদ্র। প্রণতা না পারছে সইতে, না পারছে কিছু বলতে। আর সিট খালি না থাকায় বেচারিকে বাধ্য হয়ে আঁশের পাশে বসতে হলো। আর চোখে এক পলক প্রণতাকে দেখে মুচকি হাসে আঁশ। ভেবেছিল আদ্রকে বলে কই মেয়েটার সাথে একটু কথা বলার সুযোগ করে দেবে। তবে মেঘ চাইতেই বৃষ্টির কাজ সারল নুভা। এর জন্য একটা ট্রিট পাওনা রইল ওর। আদ্র নুভার দিকে খানিকটা ঝুঁকে ধীর গলায় বলল, প্রণতার মুখটা এমন ব্যঙ্গের মতো হয়ে গেল কেন, জানিস কিছু? নুভা ফিস ফিস করে সকল ঘটনা খুলে বলে আদ্রকে। সব শুনে আদ্র মনে মনে সমীকরণ মিলিয়ে নেয়। এর জন্য আঁশ হুট করে ওদের সাথে ট্রিপে যাওয়ার প্ল্যান করলো। সব কিছুই প্রণতার কাছাকাছি থাকার জন্য। নুভা কোনোই ধারা আদ্রকে খোঁচা দিয়ে বলল, আনাসদা কার রেফারেন্সে যাচ্ছে? আদ্র কণ্ঠে অবাকের রেশ টেনে বলল, রেফারেন্স নিবে কেন? সে নিজেই তো এই ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে। তুই সব ভুলে যাস কেন নুভ? জবাব দিল না নুভা। আল্লাহর কাছে দোয়া চেয়ে নিল যাতে আঁশ প্রণতার মাঝে সব পাক্কা হয়ে যায়। বহুকাল বাদে শান্তিতে একটা বিয়ে খাওয়া যাবে, তাও আবার প্রাণপ্রিয় বান্ধবীর। পরপর বাসে প্রবেশ করল বারিশ আর প্রফেসর তৌসিফ। সকল শিক্ষার্থীদের মাঝে আদ্র এবং আঁশের উদ্দেশ্য প্রফেসর তৌসিফ বলল, আমি কি জানতে পারি নিজেদের বস রেখে তোমরা এখানে কি করছো? প্রফেসর, আমি স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান হিসেবে এসেছি। আর আমার যাদের দেখে রাখার কথা তারা এই বাসেই। আদ্র চট করে উত্তর শুনে স্বচ্ছ চিকন ফ্রেমের চশমার আড়ালে তাকায় বারিশ। আদ্র আগে থেকেই জানতো তাকে এই নিয়ে জবাবদিহি করতে হবে, তাই বোধ হয় ঠোঁটেই রেখেছিল উত্তরটা। পরিকল্পনা অনুযায়ী প্রফেসর তৌসিফের দায়িত্ব ছিল আদ্র আসানের প্রতি খেয়াল রাখা। একদিক হতে ওনার জন্য ভালোই হলো, দুই ভাই একই বাসে থাকলে তারই সুবিধা। তাই আর কথা বাড়ালেন না তিনি। বারিশের পাশাপাশি বসতে বাস স্টার্ট দেয় ড্রাইভার। হই হলো, চিৎকার চেঁচামেচি শুরু। যে যার মতো বন্ধু মহলের সাথে আনন্দ উল্লাসে ব্যস্ত। বাস হাইওয়ে ধরে চলতেই জানালার কাচ সরিয়ে মাথা বাহির করে তিজা। ভোরের স্নিগ্ধময় বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। সানগ্লাসের আড়ালে এই দৃশ্য দেখে আসানের ওষ্ঠদয় আলগা হয়ে গেল খানিকটা। ছোট ছোট অবাধ্য চুলগুলো বাতাসের ছোঁয়ায় মেয়েটার চোখ মুখ স্পর্শ করছে। ঘন পাপড়িবৃত বদ্ধ অক্ষি যুগল হাওয়ার তালে তালে অধর জোড়ার মৃদু ভঙ্গির কাঁপুনি ঝড় তুলছে আসানের হৃদয়ে। এতটা ভয়ঙ্কর অনুভূতি জীবনেও অনুভব করেনি সে। অকারণে এভাবে চেয়ে থাকার কোনো মানেই হয় না। তবে চেয়েও নজর সরাতে অক্ষম সে। তাকিয়ে থাকা দায় হয়ে পড়েছে যে। প্রণতা হাঁসফাঁস করছে। আঁশের পাশে খুব অস্বস্তি লাগছে, অথচ ওদের মাঝে বিস্তর ফাঁকা। তবুও কেমন যেন অস্থিরতা কাজ করছে ভেতরে। শেষমেশ নিজের সাথে না পেরে ব্যাগ হাতিয়ে এয়ারপড খুঁজতে লাগলো। হাতে পাওয়ার পর এয়ারপডের চার্জ নেই দেখে আশাহত হলো প্রণতা। ব্যাগে জায়গা না থাকায় পাওয়ার কিট তিজার কাছে দিয়েছিল সে। তিজা ঠিক তার দুসারি পেছনে বসেছে। এখন থেকে ডাক্কা সম্ভব না, এত শব্দের মাঝে শুনবে না বোধহয়। বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। দীর্ঘশ্বাস ছাড়ে প্রণতা। হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে চকিত ভঙ্গিতে ডানে তাকায় মেয়েটা। আঁশ ওর কানে একটা ইয়ার প্লাগ লাগিয়ে দিল। অন্যটা আগে থেকেই আঁশের বাম কানে বিদ্যমান। প্রণতা কিছু বলার পূর্বেই প্রিয় একটা গান ভেসে এলো কর্ণকুহুরে। কিছুক্ষণের মধ্যে স্থির হয়ে সিটে হেলান দিয়ে বসলো প্রণতা। সঙ্গীত বলতেই অজ্ঞান সে। আঁশ ইয়ার প্লাগ খুলে সন্তর্পণে প্রণতার অন্য কানে লাগিয়ে দিল। বিশেষ করে প্রণতার জন্য সে আগে থেকেই ফোনের প্লে লিস্টে একের পর এক পছন্দের গান সাজিয়ে রেখেছে। তবে এখন গান শোনার চেয়ে চুপ করে প্রণতাকে দেখতে বেশি ইচ্ছুক আঁশ। বারিশ এবং তৌসিফের ঠিক পেছনের সিটে আদ্র নুভা। তারা দুজনেই ওদের মতিগতি বোঝার চেষ্টা করছেন। মূলত নুভা আদ্রকে কিছু দেখাচ্ছে, তবে আদ্র সে বিষয়ে মোটেও আগ্রহী নয়।
নুভা ফোনের স্ক্রিন আদ্রের মুখের সামনে ধরে বলল, দেখ, এই হারামজাদায় ডাবল না ট্রিপল টাইমিং করছে। যাই কোষ, এই তারের খাম্মার মতো লম্বাগুলোর মতো কেউ চিট করতেই পারে না। গাধাগুলো ভাবে ওরা সব জায়গায় ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবে। ওই তুই মনে হয় 5 ফুট হবি। থাপড়ে দাঁতের পাটি আলগা করে দেব। কিসের 5 ফুট? আমি 6 ফুট 3 ইঞ্চি হাইট। 8-10টা মেয়েদের চেয়ে একটু বেশি বলে হাইটে বড়দের ছোট করে দিবি তুই? এত অহংকার? আদ্রকে রেগে যেতে দেখে নুভা ড্যাব ড্যাব করে চেয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ও মোর জ্বালা, দেখ সোনি কারবার, তুই এমন খেয়ে পাচ্ছিস খেলা? তোর কোনো জায়গায় ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে সমস্যা হইতেছে নাকি? আরে বেটা, খালি একবার মুখ ফুইটা ক, এক্ষুনি তোর সবগুলা বয়লার মুরগি হাজির করবো। দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে চুপ কর, একটু ওয়েট কর। নাস্তার জন্য সময় করে বাস থামবো, তখন পেট ভরে খেয়ে নিস। এখন একটা ঘুম দে। আইসা, আমি শিক কাবাব, ঢাকাইয়া পরোটা, মুরগি মুসলম, আলু গোস্ত খামু। দড়ি দিয়ে বাইন্ধা তোরে বাসের পিছনে ঝুলাইয়া নিয়া যামো। বুফেতে নিয়া যাইতাছি তোরে খালি পারে লাফাইতে। এত লাফাস কেন? তোর এই লাফাইন না ভাব কবে কাটবো? হাতে পায়ে 5 ফুট 6 ইঞ্চি বয়স, 20 পেরিয়ে গেল। বুদ্ধি ওই ক্লাস 2তে যেমন ছিল ঠিক তেমনই আছে। চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকাইয়া খাবার কই পামো আমি? আগে বললে তোর এই গুদাম ভরে তারপর বাসে উঠতাম। এখন কি করবো? তোর স্পর্ধা হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? মরার শখ চড়ছে? তুই মরবার চাস? বেশি করলে তোর লিভার ফুটা করে দিব। অপদার্থ কোথাকার, পারে খালি নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতে। দেখিস তোর বউ তোরে বিয়ার দিনেই রিজেক্ট করব, অভিশাপ দিলাম। পান থেকে চুল না খসতেই আদ্র নুভার মাঝে অযাচিত তর্ক বেঁধে গেল। সাউন্ড বক্সে বাজা গানের আওয়াজেও দুজনের তুমুল যুদ্ধ কানে বাড়ি খাচ্ছে বারিশ এবং তৌসিফের। একটা সূক্ষ্ম ইস্যু টেনে কি থেকে কি বানিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল ভেবেই পাচ্ছে না প্রফেসর তৌসিফ। তিনি কানে হাত দিতে বারিশের উদ্দেশ্যে বলল, উফ, কি ঝগড়া রে বাবা, মনে হচ্ছে ঘূর্ণিঝড়ে ফেসে গেছি। বাকিটা পথ কিভাবে কাটবে আল্লাহ মালুম। আপনি ঠিক আছেন স্যার? বারিশ মৃদু মাথা নাড়ালো, তবে তার সম্পূর্ণ মনোযোগ এখনো আদ্র নুভার ঝগড়াঝাটিতে। হঠাৎ করে নুভা সিটের ওপর থেকে ঝুঁকে বারিশ এবং তৌসিফের ঠিক মাথার পাশে ঠোঁটে কিনারার হাত থেকেই মৃদু স্বরে বলল, জানেন স্যার, এখন বাচ্চাদের গরমের ছুটি দিলে মা বাবারা কক্সবাজার সাজে ঘুরতে নিয়ে যায়। আমাদের সময় হাজু আর আসানকে টাকলা বানিয়ে দিত। আদ্র চট করে ওর পাশে এসে একইভাবে বলল, পরের কাহিনী বললি না? একবার নাপিত ভুলে আমার মাথার চামড়া ছিলে ফেলেছিল। তুই এসব দেখে এক খাবলায় নাপিতের তালুর চুল উপড়ে ফেলেছিলি। জানেন স্যার, সেই তালুতে আর কখনো চুল গজায়নি। তুই মেয়েদের মতো ভ্যাভা করে কাঁদছিলি বলে আমার মায়া হচ্ছিল। শত হলেও তুই। আচানক নুভার মুখ ছেয়ে চেপে ধরে হ্যাচকা টান দিয়ে ওকে সিটে বসায় আদ্র। বারিশ আর তৌসিফের কাছে ক্ষমা চেয়ে নিল সে। তৌসিফ একটা ছোট ভুলের কারণে আজীবনের নাপিতের মাথার চুল জন্য উপড়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে! বারিশও একই বিষয় নিয়ে গভীর ভাবনায় মগ্ন। আদ্র হাফ ছেড়ে বাঁচল। যদি কেউ জানতে পারে নুভা তারই চাচাতো বোন, তাহলে নির্ঘাত তার দুশ্মনগুলো নুভার পিছনে পড়বে। আদ্র পাশে তাকায়। ঘুম পূর্ণ হয়নি বলে হাই তুলছে নুভা। জানালার বাইরে তার দৃষ্টি। খাগড়াছড়ির মেইন রোড পেরিয়ে গিরির থেবার রিসোর্টে উঠেছে সবাই। আজকের রাতটা এই রিসোর্টেই কাটাবে। বারান্দায় দাঁড়িয়ে আছে নুভা, দৃষ্টি দূরের পাহাড়ের দিকে। ছোট থেকেই সমুদ্র হতে পাহাড়কে বেশি প্রাধান্য দেয় সে। তার মতে সমুদ্র সৈকতে শুধু পানি আর বিশাল ঢেউ, সেখানে যৌখিনতা নেই বললেই চলে। 2-4 জন যাদের প্রাণ যায় ওরা সাবধানে থাকে না। তবে পাহাড়ের মজাই আলাদা। গাছগাছালিতে ঘেরা এই পরিবেশ, বন্যপ্রাণীদের সাক্ষাৎ দিলে তো কথাই নেই। সবুজে আচ্ছাদিত প্রকৃতির রূপে ডুবে যাওয়া যায়। রোমাঞ্চকর অনুভূতি। আধার নামা পাহাড়গুলোর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নুভা। সফট ড্রিঙ্কস হাতে পাশে দাঁড়িয়ে তিজা। দুজনে ক্যান খুলে চুমুক দিতেই চুল বেঁধে প্রকট হলো প্রণতা। এই অসময়ে ওদের হাতে ঠান্ডা সফট ড্রিঙ্কস দেখে খেপে যায় সে। ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে রেগে বলল,
রাতের বেলা ঠান্ডা কোলা গিলছি। অনেকদিন হয়েছে উত্তম মধ্যম পড়েনি বলে বেড়ে গেছিস তোরা। এই ঘাটতারার কাহিনী না হয় বুঝলাম, তুই কি করছিস তিজা? এক্সপ্লেন মি। তিজা ঠোঁট চেপে ধরে। নুভা সেদিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। ঢকঢক করে তরল গিলে খালি ক্যানটা দুহাতে তালুতে পিষে ফেলল। প্রণতা কিছুটা দমল, জানে নুভা তাদের কিছু বলবে করবে না, তবুও বিষয়টা ধামাচাপা দিল সে। ইতিমধ্যে সন্তর্পণে তিজা প্রণতার আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। নুভাকে রাখতে দেখলে ভার্সিটির প্রথম দিনের কথা মনে পড়ে যায়। তখন ভয়ে সারা গায়ে শিহরণ বয়ে চলে। নুভা চ্যাপটা ক্যানটা আকাশের দিকে তাক করে বাঁ চোখ বন্ধ করলো। একদমের চারটার মতো লাগছে ক্যানটাকে। আঙ্গুলের ক্যানটাকে ঘোরাতে ঘোরাতে নুভা বলল, আনাস তো একটা চান্স পায় না প্রণব। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি, ছেলে হিসেবে ভালো। আগামী 7টা দিন সময় দে। তোর যদি ভালো না লাগে আমি ম্যানেজ করবো পারুকে, কিন্তু এক শর্তে। চৌকিতে তাকালো প্রণতা। তিজাও অধীর আগ্রহে পূর্ণ দৃষ্টি মেলে চেয়ে আছে। নুভা ওদের মুখোমুখি দাঁড়িয়ে ঠোঁট প্রসারিত করে হেসে বলল, যদি তোর মনে একটা বার হলেও মনে হয় যে আনাস যোগ্য প্রার্থী, তাহলে আই এম সরি পূর্ণ। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। বদলাতে তুই বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক ভেঙে দিলেও আমি কিছু বলবো না। বিস্ময় ভরা নয়নে তাকিয়ে রইল রমণীগণ। নুভার বাক্যে নয়, তার মুখে হাসি দেখে অবাক তারা। তিজার প্রতি হিংসে হচ্ছে এখন। কদিনের বন্ধুত্বে সেই জিনিস দেখা পেল যা আজ অবধি প্রণতা নিজেই দেখেনি। প্রণতা মনে করতে পারছে না কখনো নুভাকে হাসতে দেখেছে কিনা। তিজা অপলকভাবে চেয়ে আছে। দ্বিতীয় দফায় দেখায় মুচকি হাসি দেখে মেয়ে হয়েও ফিদা হয়েছিল তিজা। আজ নুভার হাসি দেখে প্রেমেই বোধহয় পড়ে গেছে এমন একটা অবস্থা। ঘোরের মধ্যে আনমনে তিজা বলে উঠল, সব সময় এই হাসি মুখে রাখলে কি হবে? জবাবের অপেক্ষায় বহু কষ্টে শুকনো ঢোক গিলে প্রণতা। নুভা খিলখিল করে হেসে উঠে বলল, হেটার্সরাও ভালোবেসে ফেলবে। দরজার কড়া নাড়ায় স্বাভাবিক হয় প্রণতা। তিজা এগিয়ে দরজা খুলতেই দেখে আসান দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। দ্বিতীয়বারের মতো থমকে গেল তিজা। সদ্য গোসল সেরেছে আসান। পরনে ব্লু টি শার্ট, সাদা গ্যাবার্ডিন, আধ ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপাল জুড়ে। বেশ স্নিগ্ধ লাগছে ছেলেটাকে। আচ্ছা, এরা ভাই বোনেরা কোনো কালা জাদু টাদু পারে নাকি? নয়তো কিছু না করেই কিভাবে একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলে? ফোনের দিকে তাকিয়ে এক হাতে চুল ঝেড়ে আসান বলল, খগড়াপুর যাবি কিনা আদ্য জিজ্ঞেস করছে। আনুসদা বের হচ্ছে, সেদিকটায় আমিও যাচ্ছি। তৎক্ষণাৎ উত্তর না পেয়ে চোখ তুলে তাকায় আসান। সঙ্গে সঙ্গে জমে অদৃশ্য বরফের মতো হয়ে গেল সে। ব্যাপারটা কাকতালীয় না কি পছন্দের জানা নেই আসানের, তবে তিজাও তার মতো নীল কামিজ, সাদা সালোয়ার, ওড়না পরেছে। কোমর অবধি চুলগুলো তার হালকা একটা বিনুনি করা, যেন সাত আসমান ছাদ সহ নেমে এসেছে ধরনীর বুকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনাই। পরিবেশ নিস্তব্ধ দেখে নুভা আর প্রণতা বারান্দা হতে রুমে চলে আসে। আসান তিজাকে চুপ করে চেয়ে থাকতে দেখে নুভা বিরক্তি ট্রেস টেনে বলল, এই দুইটাই একখানে হইলে এমন কাউয়া সাইলেন্স চলে কেন রে? ওই আসাইন না। হুশ থেকে বেরিয়ে দুজনে নজর সরিয়ে নেয়। তিজা দ্রুত দরজা ছেড়ে চলে যায়। সেদিকটায় এক নজর বুলিয়ে নুভা এগিয়ে যায় আসানের দিকে। পকেটে হাত গুজে ভ্রু নাচিয়ে তাকায় সে। আসান আমতা আমতা করে বলে, আমরা খাগড়াপুর যাচ্ছি। আদ্র তোদেরও সাথে আসতে বলেছে, রেডি হয়ে নে। যেমন ওই অপদার্থর সাথে খালি কাউ কাউ করবো। ওই বান্দরের লগে ঘুইরা মজা নাই। আমি খাওয়ালুম নে তোরে। আদ্র আনাসদা ওয়েট করতেছে, আয় বইন। আনসের নাম শুনে দেরি করে না, মুহূর্তেই রাজি হয়ে গেল নুভা। একটা বাহানায় প্রণতার সাথে ওর কথা তো হবে, বাকি সব গোল্লায় যাক। আসানকে আসছি বলে পাঠিয়ে দেয় নুভা। তিজা প্রণতাকে তৈরি হতে বলে গায়ে স্কার্ফ জড়িয়ে নিল। তিজার কিছু করা লাগলো না। প্রণতা কোনো মতে ভেজা চুল আঁচড়ে নেয়। অতঃপর তিন বান্ধবী বেরিয়ে পড়ে। খোলা আকাশের নিচে পিলার করা আসনে বসে আছে আদ্র, আসান, আনস। নিজেদের মাঝে কথা বললেও প্রত্যেক নির্দিষ্ট রমণীর চিন্তায় বিভোর। প্রদক্ষিণ দিকটার কটেজের বাহিরের লাইট বন্ধ হয়ে গেছে। যত জলদি সম্ভব সেটা ঠিক করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে সেই আশায় তো আদ্র বসে থাকবে না। বলা তো যায় না এই সুযোগে নিয়ে কেউ যদি ওদের কিছু করে।
অবশ্য নুভা থাকতে বাকি দুজনের গায়ে আঁচ অবধি লাগবে না। তবে এখানে নুভা দ্বারা কোনো ঝামেলা করতে চায় না আদ্র, তাই তো শত ক্লান্তি ঠেলে বাহিরে যাওয়ার পরিকল্পনা চারদিকে চোখ বুলায় আদ্র। আজ রাতের জন্য পুরো রিসোর্ট বুক করা হয়েছে, ফলে আশেপাশে সবাই ভার্সিটির লোকজন। তবুও সেই আধারে এত মানুষের মাঝে এক ঝলক দেখে নুভাকে চিহ্নিত করে ফেলে আদ্র। আস্তে ধীরে বসা থেকে উঠে দাঁড়াতেই ওরা এসে হাজির হয় নিকটে। প্রণতাকে দেখেই আঁশ মুচকি হাসি দেয়। বিষয়টা দেখেও না দেখার ভান ধরে প্রণতা। তিজা চোখ লুকাচ্ছে, পণ করেছে সে আসানের পানে চাইবে না, কিন্তু বেহায়া মন তো বাদ মানে না। নিজেকে বুঝ দিতে ব্যর্থ হয়, যেই আসানের দিকে তাকায় অমনি দুজনের চোখাচোখি হয়ে যায়। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় আসান। ইস, ভালোই ভালোই দেখছিল, কিন্তু হায়, এখনই তাকানোর প্রয়োজন ছিল মেয়েটার। তিজা পারছে না মিশে যেতে মাটির সাথে। হঠাৎ ওদের পশলার মাঝে ভিড়ে বারিশ। প্রফেসরকে দেখে চারজনেই স্বাভাবিক হওয়ার চেষ্টায় নামলো। কেবল আদ্র নুভা বাদে। ওরা ফিসফিস করে কি নিয়ে যেন তর্ক করছে। বারিশ গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথাও যাওয়া হচ্ছে তোমাদের? আদ্র তর্ক থামিয়ে হাসি মুখে বলল, জি স্যার, খাগড়াপুরের দিকে যাচ্ছি, আপনি ফ্রি থাকলে সঙ্গে চলুন। বারিশ আর চোখে নুভার পানে তাকায়। এমন ঘাড়তেরা মেয়ে তার 14 পুরুষে দেখেছে কিনা সন্দেহ। এখনো পরিশ্রান্ত অক্ষি যুগল ঘুমের জন্য আকুলি বিকুলি করছে। বারংবার হাই তুলছে নুভা, তবুও সে এখন ঘুরতে যাবে। কোথাও যাওয়ার ইচ্ছে না থাকলেও কেন যেন নুভার কথা ভেবে যেতে রাজি হয় বারিশ। আর বাহানা হচ্ছে রাতে একা শিক্ষার্থীদের যেতে দেওয়া যাবে না, তাই শিক্ষক হিসেবে সঙ্গে যাচ্ছে সে। আদ্র আসনের দিকে নজর রাখার দায়িত্বে শুভাদেব প্রফেসর তৌসিফও যোগ দেন ওদের সাথে। গ্রাম্য মেঠো পথ ধরে হাঁটছে আটজন মানবী। নুভা তিজা প্রণতার সামনে, পেছনে আদ্র, আসান, আঁশ, তৌসিফ কথা বলছে আর হাঁটছে। পাশাপাশি গম্ভীর মুখে বারিশ। হঠাৎ চেঁচিয়ে ওঠে নুভা। বারিশ কিছু বুঝে ওঠার পূর্বেই ঝড়ের বেগে এগিয়ে যায় আদ্র। বিচলিত কণ্ঠে বলল সে, কি হয়েছে নুব, ঠিক আছিস তুই? চেঁচাচ্ছিস কেন? আশেপাশে কেউ আছে? কাউকে দেখেছিস তুই নাকি? নুভা নাক মুখ কুঁচকে বলল, ক্ষুধা লাগছে। আদ্র হতবিহ্বল হয়ে আশপাশ তাকায়। একটা টং দোকান কয়েক হাত দূরে, দৌড়ে যায় সেখানে। ফিরে আসে দুটো বাটার বন নিয়ে। রাস্তার পাশে বসে বন হাতে দিতেই গপাগপ করে খেতে লাগলো নুভা। আদ্রের ভীষণ মায়া হলো, সাথে অনুশোচনাও। মিনিটে মিনিটে ক্ষুধা লাগা মেয়েটা সেই কখন হতে না খাওয়া খবর অবধি নেয়নি সে। ভাবনার মাঝে আঁশ হেসে বলল, নোভারে, আদ্রের জীবনটা তো তোর খাওয়ার দিকে নজর রাখতেই পেরোবে। কি করি দা বল, বাংলাদেশ বললে ভুল হবে। ও মাস্টার এশিয়া, আমি ভোজন রসিক। একজন রাঁধবে, অন্যজন খাবে, এটাই তো নিয়ম। দুনিয়াটা চলেই গিভ অ্যান্ড টেকে। আদ্র দিচ্ছে, তুমি নিয়েছো, তবে তুমি কি দিয়েছো? প্রশ্ন শুনে মুখ ভর্তি রুটি নিয়ে নুভা তৌসিফের দিকে তাকায়। চিবিয়ে গিলে নুভা বলল, আমার জানা মতে আপনি ম্যারিড। আপনার বউ, আমাদের ম্যাম রান্না করে খাওয়ায়, আপনি খান। তবে এখন অবধি আপনি কি ওনাকে রান্না করে খাইয়েছেন? তৌসিফ থমকালো। তার মনে পড়ে না সে কখনো কিচেনে সাহায্যের জন্য গিয়েছে। নুভা রুটিতে কামড় বসিয়ে বলল, আমার দাদার কড়া নির্দেশ, ঋণ নেবে না কখনো। কোনোদিন থেকে গেলে সেই খোটাটাই সর্বপ্রথম দেওয়া হবে। কিন্তু আমার দাদি বলে পৃথিবীতে সবার সব ঋণ পূর্ণ করা যায় না, যেমন মায়ের ঋণ। তবে আমার সে ঋণ নেই। কিঞ্চিত থেমে নুভা ফের বলল, আই এম ড্যাম শিওর আপনি কখনো কিচেনে পা অবধি রাখেননি। জানি ম্যামের কর্মকাণ্ড ওনার কর্তব্য, কিন্তু আপনি ওনার কাছে ঋণী না হলেও আপনার ধন্য হওয়া উচিত, এমন একজনকে পেয়েছেন। দাদার উসুল অনুযায়ী আমি কিন্তু আদ্রকে ওর প্রাপ্য ঠিকই বুঝিয়ে দিই, কিন্তু দাদির মতের সঙ্গে অমিল হয়, আমি ঋণী থেকে যাই। বারিশ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নুভার দিকে। মেয়েটা রাগী হলেও ভীষণ ম্যাচুয়ার। আচরণগত কারণেই এই দিকটা ঢেকে থাকে সবসময়। প্রফেসর তৌসিফ পারছেন না এক্ষুনি দৌড়ে যেতে সহধর্মিনীর কাছে। একটু দূরে গাছের আড়ালে গিয়ে দাঁড়ান তৌসিফ। ফোনে কল বসালেন স্ত্রীকে। রিসিভ হতেই কোনোরূপ ভূমিকা না রেখে বলেন, সব কিছুর জন্য আমায় ক্ষমা করে দিও, তোমায় পেয়ে আমি সত্যি ধন্য।
কি সব বলছেন? আপনি ঠিক আছেন তো? পড়াশোনা তো সবাই করে, কিন্তু শিক্ষিত সবাই হয় না। তাই তো আজ নিজেই ছাত্রছাত্রী থেকে জীবন শিক্ষা পেলাম। নুভা বাটার বন দুটো শেষ করে পেটে হাত বুলায়। এখন একটু স্বস্তি লাগছে। ট্রাউজার উঁচিয়ে পায়ের সাথে হ্যাঙ্গিং পানির বোতলটা বের করলো আদ্র। মুখ খুলে বোতল নুভাকে বাড়িয়ে দিয়ে বলল, তুই পাকা কথা শিখে গেছিস। দুটা বলার আগে রে, তুমি নেই সমঝোগে আদ্রশন। ফিক করে হেসে উঠল দুজনে। বাকিরাও ওদের সাথে তাল মিলালো। মুচকি হেসে বারিশ কৌতূহলী দৃষ্টিতে তাকায় আদ্রের পানে। অনেক কিছু জানার আছে যে তার কাছে। ভোর হতেই খাগড়াছড়ি ছেড়ে রাঙামাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাস। খুব ইচ্ছে থাকা সত্ত্বেও পাহাড় চড়া হলো না নুভার। তবুও সে হাল ছাড়েনি। রাঙামাটি হয়ে কাপ্তাই হ্রদ যাওয়ার পথে অবশ্যই চড়বে পাহাড়। এবারও পেছনের সিট পাওয়া হয়নি, তবে ভাগ্যক্রমে ড্রাইভারের পেছনে 3 সিট পেয়েছে 4 জন। প্রণতা কানে এয়ারপড লাগিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করেছে। সকালে জাগায় অভ্যস্ত সে। বা পাশে তিজা ঘুমে তলিয়ে যাচ্ছে প্রায়, তবুও পাশের ঝাঁকিতে পারছে না ঘুমাতে। তবে ডান পাশে থাকা আসান সেই কবেই প্রণতার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। বলা যায় হিংসা করেই আসানের মাথাটা নিজের কাঁধে রাখলো আঁশ। বিষয়টি খেয়াল করেও না বোঝার ভান ধরল তিজাকে আগলে ধরে গানে মগ্ন হয় প্রণতা। অন্য পাশে এক সিট পেছনে বসেছে বারিশ। ঠিক পাশে মনোযোগ দিয়ে আদ্র আসানের খুনসুটি বিষয়গুলো খাতায় নোট করছেন তৌসিফ। তবে তিজার ঘুমের মতো তার লেখায়ও ব্যাঘাত ঘটাতে ব্যস্ত এবড়ো থেবড়ো রাস্তা, বাসের বেসামাল গতি। পারছেন না গালি দিতে ড্রাইভার বেটাকে। কিছুক্ষণ বাদে বাসে পেট্রোল ভরতে থামায় দ্রুত নোট করতে লেগে পড়েন তৌসিফ। বই পড়ার ভান ধরা বারিশ আর চোখে তাকায় পাশাপাশি সিটে। আদ্রের গা ঘেঁষে হেলান দিয়ে 2 ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে নুভা। আর ওর মাথায় গালে ঠেকিয়ে তন্দ্রার ঘরে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আদ্র। যে কোনো সময় সেও ঘুমিয়ে পড়বে এমন অবস্থা। প্রশ্ন না করা হলেও আদ্র নুভাকে দেখে যা বোঝার বুঝে নিয়েছেন বারিশ। হঠাৎ মাইক হাতে দাঁড়িয়ে পড়লেন প্রিন্সিপাল আজাদি। প্রফুল্ল মনে তিনি গলা ঝেড়ে বললেন, শুভ সকাল সবাইকে। সর্বপ্রথম আসা যাওয়ার জন্য 2 দিন এক্সট্রা দেওয়া অন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সভাপতি সাহেবকে, যিনি এখন আমাদের মাঝে নেই। ধরফরিয়ে উঠল সবাই। সকলের উজ্বক দৃষ্টি দেখে ভরকে যান আজাদি সাহেব। ভাইস প্রিন্সিপাল মৃদু স্বরে কানে কানে বললেন, স্যার, এভাবে বললে বিষয়টি নেগেটিভ দেখায়। কাহিনী ধরতে পেরে সাথে সাথে জিহ্বা কাটলেন প্রিন্সিপাল আজাদি। ভুল শুধরাতে তিনি গগন কাঁপানো হাসি হেসে বললেন, তিনি নিজেদের বাড়িতে আছেন। যাই হোক, আজ তোমাদের ট্রিপের প্রথম দিন শুরু হচ্ছে। আশা করি তোমাদের সবাই খুব এনজয় করবে। নিজেদের বন্ধু সভা এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শুভকামনা রইল। নিজেই ফের হেসে উঠলেন প্রিন্সিপাল আজাদি। আদ্র ভ্রু কুচকে তাকিয়ে আছে ওনার দিকে। শেষে এটা কি বলল? বুড়া বেটায় কি পরীক্ষার জন্য শুভ কামনা জানালো? মাথা ঘামালো না আদ্র। আজাদি সাহেব ফের বললেন, একটা মজার ঘটনা মনে পড়েছে। একবার আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, তো সেখানে যাওয়ার পর ড্রাইভারকে যখন জিজ্ঞেস করলাম ভাড়া কত হয়েছে, সে বলল 2500। তখনকার সময় 1000 অনেক বড় সংখ্যা। তো আমার বন্ধু জিজ্ঞেস করলো এত ভাড়া? সে তো আসল কাহিনী জানে না। আমি বললাম, ওই যে হাসনাবাদ থেকে অটোরিকশায় উঠেছি তো তাই। চালানোর সময় অনেক অ্যাডভেঞ্চারিয়াস লাগছিল। ড্রাইভারকে বললাম, ভাই তুমি পেছনে বসো। তারপর চাবি ঘুরিয়ে স্টার্ট দিলাম। ভম ভম করে ছুটতে লাগলাম অটোরিকশা। এখন এটা কিন্তু আমার লাইফের কাহিনী না। কাল রাত অক্ষয় কুমারের ভুল ভুলাইয়া মুভিটা দেখলাম, ওখান থেকে কাহিনী বললাম। নিজে বলে নিজেই হা হা করে হাসতে লাগলেন প্রিন্সিপাল আজাদি। শিক্ষার্থীরা এমন যুক্তিহীন কথা শুনে মোটেও আশ্চর্য হলো না। আজাদি সাহেব এরকমই। মাইকের সামনে হাসায় আওয়াজে সবার ঘুম ভেঙে গেল। বিরক্ত হলেও কেউ কিছু বলল না। তবে গর্জে উঠল নুভা, ঘুষিয়ে নাক ফাটিয়ে ফেলবো অসভ্য দক্ষ থাকার। সাহস তো কম না। এই সাত সকালে ঘোড়ার মতো নেহ নেহ করে হাসছে। লাঠি দিয়ে এটাকে বাস থেকে নামা, নয়তো আমি গলা টিপে মেরে ফেলবো। পুরো বাসে থমথমে ভাব ছড়িয়ে পড়ল।
চোখ মুখের ঘুম ঘুম ভাব কর্পূরে ন্যায় উবে গেছে সবার। বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে নুভার পানে। আজাদি সাহেবের মুখখানা ছোট হয়ে গেল। আদ্র নুভার মাথা বুকে চেপে ধরে বিনয়ী সুর টেনে বলল, সরি স্যার, ওর ঘুমের ঘরে উচিত কথা বলার অভ্যাস আছে, কিছু মনে করবেন না। প্রকৃতির অন্যান্য রূপকথার ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। সেখানেই চোখ যায় সবুজে ঘেরাও পরিবেশ, সেই সাথে পাহাড়ি লোকজন তো আছেই। প্রচণ্ড রকম উত্তেজনায় সকালের নাস্তা করতেই ভুলে গেছে নুভা। গ্রাম না থাকার সুবাদে আফসোসের শেষ নেই তার। তাই তো এই পাহাড় পর্বতের মাঝে বসবাসরত মানুষজনদের এক প্রকার হিংসে হয়। কি সুন্দর করে নিজেদের ভিটে গড়েছে এখানে। কেন রে, তোরা ঢাকায় গিয়ে উঠতি, চট্টগ্রামের একটা অংশ ছেড়ে দিতি, সেখানে একটা ছোট বাঁশবাড়ি বানিয়ে থাকতো নুভা। চাকমা মারমা মেয়েদের মতো পোশাক পরতো, বনে বাদারে টই টই করে ঘুরে বেড়াতো। উফ, আলাদা এক অনুভূতি। নুভাকে হাঁ করে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ওর হাত ধরে ঝাঁকায় তিজা। সদ্বিদ ফিরে এলেই আগের মতো উড়নচণ্ডী রূপে ফিরে আসে নুভা। আসান উচ্ছ্বসিত হয়ে বলল, নুবা জলদি চল, ঝুলন্ত ব্রিজ যাচ্ছে সবাই, ব্রিজ পেরিয়ে গেলেই পাহাড়। চকচক করে উঠল নীলাভ অক্ষি যুগল। দ্রুত পায়ে তিনজনে এগিয়ে যায় বাকিদের কাছে। খাই ঘেঁষে খানিকটা দূরে বারিশ একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আজ শার্ট প্যান্টের বদলে টি শার্ট ট্রাউজার পরেছে সে, চোখে গ্লাস। নুভা এই প্রথম খেয়াল করলো দেখতে বেশ সুদর্শন বারিশ। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল তার নিকটে। বারিশ ফোনটা রেখে নুভাকে কাছে দেখে ভ্রু কোঁচকালো। কিছুক্ষণ মনও থেকে নুভা ইশারায় তাকে মাথা নিচু করতে বললে বারিশ অবাক হয়ে যায়। ঠিক আছে তো নুভা, নাকি খুশিতে পাগল হয়ে গেছে? বিনা বাক্যে দূরত্ব রেখে নুভার দিকে খানিকটা ঝুঁকলো বারিশ। নুভা মৃদু স্বরে বলল, প্রফেসর, আমার মনে হচ্ছে আপনার প্রেমিকা থাকে চট্টগ্রাম, এর জন্য এমন ফিটফাট হয়ে আপনি যাচ্ছেন, ঠিক বলছ না? ধপ করে বারিশের মাথায় আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এটা তো মামার বাড়ির আবদার। আমার অচেনা অজানা পাতানো প্রেমিকা আছে, আর আমি নিজেই কিনা এই সম্পর্কে অবগত না। আচ্ছা, তুমি তোমার ব্রেনটা কি জীবনে কাজে লাগাবে না? জবাব দেওয়া প্রয়োজন মনে করলো না নুভা। এর মাঝে হাত পেরে হাজির আদ্র, হাতে তার ওয়ান টাইম কাপে চা। নুভাকে বাড়িয়ে দিয়ে বলল, এই চা নিয়ে পুরো রাঙামাটি ঘুরে এলাম, আর তুই এখানে দাঁড়িয়ে মানুষ হলি না উড়নচণ্ডী। নুভা কাপে চুমুক দিয়ে বলল, তুই সত্যি একটা অপদার্থ। এক কাপ চায়ের বদলে ফ্লাক্স ভর্তি চা নিয়ে ঘুরলে এতক্ষণে কয়েকশো টাকা কামাই হয়ে যেত, একটু যদি ঘিলু থাকতো। খালি জানে আগ বাড়িয়ে ঝগড়া করতে, এই বাদে আর কোনো গুণ আছে? মগজে বুদ্ধি টইটম্বুর বলেই তো এমন বেখেয়ালি ভাব তোর। নুভা পায়ের কাছে একটা পাথর লাথি দিয়ে খাইয়ে ফেলে দেয়। কান খাড়া করে নিচের জলাশয়ে পাথরখানা পড়ার শব্দ পেয়ে বলল, দেখ, নাকটা আমার ছোট হলেও রাগটা এতে ভরপুর। এখানে পরিবেশটা জোশ, চুপচাপ থাক, নয়তো ধাক্কা মেরে এই জলাশয়ে ফেলে দিব। খালি কাপটা আদ্রের হাতে ধরিয়ে চলে যায় নুভা। আদ্র ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দেখলো বারিশ তার পানে চেয়ে আছে। এতক্ষণ তাকে লক্ষ্য করেনি আদ্র। বারিশ সুধায় কার মতো হয়েছে? ওষ্ঠের কোণে মুচকি হাসি আদ্রের। দৃষ্টি সম্মুখে নুভার দিকে রেখে মিহি কণ্ঠে বলল, নিজের মতো। পথে হাঁটছে আসান, তিজা, প্রণতা, আংশ। গন্তব্য কাপ্তাই হ্রদ। আদ্র নুভা সঙ্গে আসেনি। প্রণতা চুপচাপ হাঁটছে। আংশ আগ বাড়িয়ে কথা বলেও প্রণতা চুপ করে থাকে। মাঝে মধ্যে হু হা জবাব দেয়। সেই জবাব শুনে খুশিতে আটখানা আংশ। কিন্তু এভাবে কয়দিন চলবে? এই ভেবেই মূলত নুভা প্রণতা আংশকে পাঠাতে চেয়েছিল। তবে প্রণতা আসার সময় তিজাকে টেনে নিয়ে আসলো, আর তিজাকে যেতে দেখে আসান ও আংশের সঙ্গে বেরোলো। এখন আসান তিজা চোখে মুখে কথা সেরে নিচ্ছে। কিভাবে প্রণতা আংশকে কথা বলার সুযোগ করে দেওয়া যায়। হঠাৎ তিজা প্রণতার হাত ছেড়ে দিয়ে বলল, প্রণ, আমি আর হাঁটতে পারবো না, পা ধরে গেছে, আমি বরং ফিরে যাই। সে কি, তুই একা যাবি কেন? আমিও যাই, চল। আরে না। হুট করে চেঁচিয়ে তিজাকে হেঁচকা টান দিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে আসান বলল, তুই সব সময় বলতি রাঙামাটি এলে কাপ্তাই হ্রদের পাশে বসে সেলফি তুলবি, সেই সব পূরণ করে নে। क्या पता कल हो ना हो।
থেমে যায় প্রণতা। আসানের চোখের ভাষা পড়তে বেগ পেতে হলো না। বিনা বাক্যে সে অগ্রসর হতে লাগলো কাপ্তাই হ্রদের পাড়ে। আসান ইশারায় আনসকে পিছু নিতে বলে উল্টো পথ ধরল তিজাকে নিয়ে। আনস একবারও ওর যাওয়ার পানে চেয়ে ছুটে প্রণতার কাছে। পাশাপাশি খানিকটা দূরত্বে পা চালিয়ে জিজ্ঞাসা করে আনস, কিন্তু বললে না যে ওকে? প্রেম করতে চাইছে, কিভাবে বারণ করি? এই প্রথম কিছু চেয়েছে যে। মানে? ভ্রু কুচকালো আনস। প্রণতা মৃদু পায়ে হেঁটে বলে, আসান তিজা একে অপরকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। এমনকি অনুভূতি নিয়ে সন্দেহে আছে তিজা। বাকি সব নিজেই বুঝে নিন। ওদের সুযোগ করে দিয়ে নিজে আমার সাথে এলে যে, ভয় করে না তোমার? আপনি বাঘনা ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? নুভাকে বোঝার পর কাউকে ভয় পাই না। ভয় শুধু সৃষ্টিকর্তার। তুমি সাহসীও বটে, আই লাইক ইট। তা আমাকে পছন্দ করেন কেন? এই জন্য কি নির্দিষ্ট কারণ প্রয়োজন? আলবাত। আনস মনও রইল। কিছু সময় পর শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না। আমার মা যে কেন আপনাকে পছন্দ করেছে ভেবেই পাই না। গীতকে পটিয়েছেন নিশ্চয়ই। মনে মনে হাসলো প্রণতা। ভালোই লাগছে আনসকে টিজ করতে। দেখা যাক ওর ধৈর্য কতটুকু। আনস পকেটে হাত পুড়িয়ে বলল, হবু শাশুড়ি গীত করেন, তার মেয়েরও হবু বর গীতা না পারলে কি মানায় বলো? তবে হ্যাঁ, ওনাকে কিছু করে পটাতে হয়নি, উনি নিজে থেকেই। কিঞ্চিত থেমে আনস মিহি কণ্ঠে বলল, বিশ্বাস করো বা না করো, আমার গীত শুনলে তুমি প্রেমে পড়বে নিশ্চিত আমি। মুখ বাঁকালো প্রণতা। চোখে প্রতিযোগিতার আহ্বান জানিয়ে এগিয়ে গেল সে সামনের দিকে। আনস হাঁটার গতি কমিয়ে দেয়। আপন মনে হেঁটে চললেও প্রণতার মন এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে আনসের কণ্ঠ শোনার। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাস, পদ্ম লেখা আমার নয়তো কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিলে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ও হো হো মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না। একরাশ মুগ্ধতা ছেয়ে গেল প্রণতার মাঝে। এমন মাতাল করা কণ্ঠ তোলপাড় চলছে তার হৃদয়ে। সামনে হ্রদের কিনারা দেখা যাচ্ছে। প্রণতা খুশি মনে দ্রুত পায়ে এগিয়ে গেল। জুতো খুলে কাঠের তৈরি কুলে বসে পা ডুবিয়ে দিল সে হ্রদে। শীতল শিহরণ বয়ে গেল সারা গাত্রে। আনস নিকটের একটা গাছের সাথে হেলান দিয়ে দেখছে তাকে। প্রণতা তাকিয়ে আছে হ্রদের অপর প্রান্তে খেলায় মগ্ন এক ঝাঁক পাহাড়ি বাচ্চাদের দিকে। আনস ও দৃষ্টি অনুসরণ করে মুচকি হাসল। পকেটে হাত গুজে ধীর পায়ে এগোতেই ফের গাইল, ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনে, গর্ব ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পাড়ে তুই, চারটে হাত খেলনা পাতে এক জোড়া চড়ুই, সেই ভাবনারা চোখ মেলে না, ও হো হো মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না। ঢের বেশি লজ্জা পেল প্রণতা। এক হাতে জুতা নিয়ে এক প্রকার পালিয়ে গেল সে। আনস এবার শব্দ করে হেসে উঠল। আবারও নিল প্রণতার পিছু। এবড়ো থেবড়ো রাস্তা ছেড়ে সড়ক ধরে হাঁটতে লাগলো প্রণতা। আচানক একটা রিক্সা নিয়ে হাজির হয় আনস। প্রণতা দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। চোখ তুলে তাকানো স্পর্ধা টিকল না। আনস তাকে জায়গা করে দেয় বসার জন্য। মাথা নত করে রিকশায় চড়ে প্রণতা পাশে বসে। চালক ছোটালেন রিকশা। প্রণতা দীঘল কালো চুলগুলো আগলে নিতে চাইল। আনস বাধা দেয়। আড়াল করা গাজরা বেঁধে দিল খোলা চুলে। প্রণতা হতভম্ব। এত কিছু কখন করলো এই ছেলেটা? মেয়েটার অবাক চাহনি দেখে ঠোঁটের কোণে হাসি ফোটায় আনস। প্রণতার চুলগুলো ঠিক করে গান ধরলো আবার, রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু
একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, তবু স্বপ্নেরা মুখ তোলে না, ও হো হো মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না। প্রণতা অপলক দৃষ্টিতে তাকিয়া দেখে আঁশ খিলখিল করে হেসে উঠল। সে হাসির কলরবে ধক করে উঠল মেয়েটার বুক। রিকশা দৃষ্টিগোচর হতেই তিজার মন ক্ষুণ্ণ হলো। এতক্ষণ ওদেরকে আড়াল হতে দেখছিল সে, তবে এখন আর সম্ভব হলো না। আশেপাশে আর রিকশাও নেই যে সেটায় চড়ে পিছু নেবে। বিষণ্ণ ঘেরা মনে এক হালি পেয়ারা নিয়ে এলো আসান। ছেলেটা কোথায় গায়েব হয়েছিল জানা নেই, তবে এখন তার হাতে কচকচে পেয়ারা দেখে অবাক হয় তিজা। আসান পেয়ারা বাড়িয়ে দিতেই তিজা শুধায়, এগুলো কোথায় পেলে? আসান একটা পেয়ারায় কামড় বসিয়ে বলল, ওই তো হ্রদের পাশ থেকে আসার সময় এক বৃদ্ধ ধরিয়ে দিলেন। পাহাড়ি ভাষায় কি বলছে জানি না, সাথে আর একটা মেয়েও ছিল, কিন্তু ও মিটমিট করে হাসছিল, কেন বুঝলাম না। একদমই কথাগুলো বলে পেয়ারায় আরেকটা কামড় বসিয়ে আসান তাকায় তিজার পানে। সঙ্গে সঙ্গে সে অদৃশ্য বরফের ন্যায় জমে গেল। পেয়ারা হাতে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তিজা, যেন চক্ষু দিয়ে ভস্ম করবে তাকে। আসান পেয়ারা চিবিয়ে গিলে মিনমিন করে বলল, কিছু হয়েছে? কি হবে, আমি রিসোর্ট ফিরছি। পেয়ারাগুলো আসানের হাতে ধরিয়ে ধূপধাপ পা বাড়ালো তিজা। আসান বোকা বনে গেল। হুট করে এই শান্ত মেয়েটা খেপে গেল কেন? সে বৃদ্ধা আর তরুণী মেয়েটিকে এদিকে আসতে দেখায় ভ্রু কুচকায় আসান। ঘাড় ফিরিয়ে এক নজর তিজার পানে চেয়ে ফের তাকায় আগন্তুকদের দিকে। এবার মেয়েটা খেপে যাওয়ার কারণ কিছুটা আঁচ করতে পেরেছে সে। আচানক রাস্তার এক কোণে পেয়ারাগুলো রেখে ছেলেটা ভোঁ দৌড় দিল উল্টা দিকে। বৃদ্ধা আর মেয়েটা ডাকতে লাগলো তাকে, কিন্তু আসানকে আর পায়েকে। সে দৌড়ে গিয়ে তিজার হাত চেপে ওকে ধরেই দৌড়াতে লাগলো। তিজা বিশ্বাস করতেই পারছে না আসান তার হাত ধরে দৌড়াচ্ছে। স্বপ্নের চেয়েও কোনো অংশে কম না। স্বপ্ন যেন স্বপ্নই হয়ে থাকুক, এটা কল্পনা করাও যে অপরাধ তার পক্ষে। তবে অবুঝ মনকে কি করে বুঝ দিবে? সারাটা বিকেল ঘোরাঘুরি করে সকলে রিসোর্টে উঠেছে। রিসোর্টের বারান্দায় কটা বেতের চেয়ার, পাশের একটা ঝুলন্ত দোলনায় বসে নোট খাতায় আঁকিবুকি করছে নুভা। এখনও পাহাড় চড়া হয়নি বিধায় মুড খারাপ মেয়েটার। তবে ব্যাপারটা বুঝতে দিল না আনগোয়িং কলে থাকা ঝগড়ারত বৃদ্ধ বৃদ্ধাকে। সকলের অগোচরে আষাঢ়ের জন্য মেয়ে দেখছে ওনারা। ইলিয়াস ওরহান যে মেয়েকে পছন্দ করেছেন সে বাবার বিজনেস সামলায়, তাই রাজি না নাজনীন ওরহান। যে ব্যবসায় নাতিকে দূরে ঠেলেছে সেই একই কাজে কর্মরত মেয়েকে তিনি নাতবো করবেন না। তিনি ঠিক করেছেন তার বান্ধবীর নাতনিকে। আর 10 জন বান্ধবীর ন্যায় তিনিও ছোটবেলায় কথা দিয়েছিলেন তার ছেলে বা মেয়েকে বান্ধবীর ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিবেন। তা আর হলো কোথায়? বান্ধবীর একটা ছেলে আর তার দুটো। এখন নাতি নাতনি দিয়েই কাজ সারাবেন, কিন্তু বংশের উসুল অনুযায়ী কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবের সাথে এমন সম্পর্কে জড়াতে চান না ইলিয়াস ওরহান। এখন নুভাকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কোন মেয়েকে ভাবি হিসেবে পছন্দ হয়েছে তার। নুভা জানিয়েছে বিয়ে যে করবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে এই কথা সেই কথা থেকে তর্ক লেগে গেছে বৃদ্ধ ওরহান দম্পতির। নুভাও কল কাটেনি, ভালোই লাগে ঝগড়াঝাটি দেখতে। হঠাৎ কর্ণে ফিস ফিস শব্দ শুনে বা কানের ইয়ারপড খুলে নুভা। ওর ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্ট নিজেদের মাঝে কথা বলছে। ওদের মধ্যে একটা মেয়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল। নুভা থেকে খানিকটা দূরে বসলো ওরা। আরেকটা মেয়ে চুলগুলো হাত খোপা করতে করতে বলল, হ্যাঁ সত্যি বলছি, ওই শুভ নামের ছেলেটা আর ওর বন্ধুদের আর কোনো ধরনের খোঁজই পায়নি ভার্সিটির কর্তৃপক্ষ। গেল কোথায় এতগুলো ছেলে? আবার অন্য জায়গায় ঘুরতে গেল নাকি? সাথের ছেলেটা এক সিপ জুস খেয়ে বলল, এই টিফ সেমিস্টারের একটা অংশ, না আসার যথাযথ কারণ পেশ করতে হবে ডিপার্টমেন্টের স্যারের কাছে। আপাতত ঋতুপক্ষে ধরে নিয়েছে পারিবারিক সমস্যা হয়তো, কিন্তু সমস্যা কি সবার একসাথে আসবে বলো? আমি শুনলাম প্রফেসর বারিশও ওদের কোনো খবর পাইনি, ফোন সুইচ অফ, বাড়িতেও নাকি যায়নি। শুভ তো ঢাকায় থাকে পরিবারের সাথে, ওর বাবা মা অনেক চিন্তায় আছে। থানায় মিসিং কেসও না, কি করেছে? তবে লাভ হয়েছে বলে মনে হয় না। কিন্তু এভাবে গুম হয়ে গেল কেন? তাও 1-2 জন না, 7-8 প্রাপ্তবয়স্ক তর্জা যুবক।
যাই বলিস, আমার মনে হচ্ছে কোনো খারাপের সঙ্গে জুড়ে ছিল, লাইক কোনো গুন্ডা বা এলাকার প্রভাবশালী কারোর সাথে এদের সংঘর্ষ বেঁধেছে। আগে হয়তো হ্যাঁ মিলতো, এখন মত বদলেছে বোধ হয়, এই জন্য গুম করেছে। থাক দোস্ত, বাদ দে, আমার ভয় করতেছে এসব শুনে। আল্লাহ রক্ষা করো। বিশাল ভয় তো পিছনে। ছেলেটা কথা শুনে বাকিরা ঘাড় ফিরিয়ে তাকায়। পেছন থেকে নুভাকে দেখে চিনতে বেগ পেতে হয়নি কারো। ঢোক গিলে তৈ তৈ করে কেটে পড়ল তিনজনে। ওদের যাওয়ার পদধ্বনি কর্ণগোচর হয়ে নুভার এখানে এয়ারপোর্ট গুজে নিজের হারিয়ে ফেলা মনোযোগ ফের এক করে দ্রুততার সহিত পেন্সিল চালায় সে। হাতে খাতা কলম আর কর্ণে ঝগড়াঝাটির শব্দ। এটাই তো সেরা ফিলিং। আবহাওয়া আকস্মিক পরিবর্তনের ফলে ভ্রমণের তালিকা হতে বান্দরবনের নাম কেটে দেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আরও 2 দিন রাঙামাটি ঘুরে সাজেক যাবে দল। এখন কাপ্তাই থেকে বিদায় নিয়ে হেমন্ত নিকেতনে এসে থেমেছে বাস। ইতিমধ্যে প্রায় শিক্ষার্থীরা বাস হতে নেমে প্রবেশ করেছে হেমন্ত নিকেতনে। ঘুরে ফিরে সকলে দেখছে চারপাশ, সঙ্গে প্রফেসররাও রয়েছে। তবে এই আনন্দ উল্লাসের মাঝে ভয়ানক রেগে আছে নুভা। কারণটা অবশ্য অযুক্তিযুক্ত নয়। প্রকৃত ভ্রমণে এসে কৃত্রিম সৌন্দর্যে ঘুরতে নারাজ সে। পাশ হতে আদ্র ব্যঙ্গ করে বলল, তা এখন মহারানী কি 7 আসমানে পাড়ি জমাতে ইচ্ছুক? হুকুম করলে আপনাকে ফুটবলে বেঁধে লাথি মেরে মহাকাশে ছুড়ে দেই। দেখ মেজাজ তুঙ্গে আছে, তুই বেশি পটর পটর না করে ব্যাগ ধর। নুভা কাঁধের ব্যাগটা ছুঁড়ে দিল আদ্রের দিকে। আদ্র ব্যাগ হাতে ভ্রু কুঁচকে তাকালো। নুভা আড়মোড়া ভেঙে বলল, তুই থাকতে কোনো মেয়ে ব্যাগ হাতে হাঁটলে তোর খারাপ লাগবে না? সেই কাজ কিভাবে হতে দেই বল? আমি থাকতে তোর মন খারাপের প্রশ্নই ওঠে না। জাস্ট চিল। নুভার শেষ বাক্য গানের আভাস পেয়ে ফিক করে হেসে উঠল তিজা প্রণতা। আংশ এতক্ষণ বাদে উপায় বার করে মুখ খুলল। আচ্ছা, ভোট করে নিলেই তো হয়। 2টো দল থাকবে। আদ্রের দলে বেশি হলে সবাই যাবে পার্কে, আর অনুভব ভোট বেশি পেলে অটো করে সামনের গ্রামে ঘুরতে যাব। শুনেছি সেখানে অনেক সুন্দর পরিবেশ। বাহ দা, তুমি তো দেখছি ঘেটে খেয়ে এসেছো পুরো চট্টগ্রামের ম্যাপ। তা এটা কি ঘোরার ইচ্ছায় নাকি অন্য বাহানা? নুভা ব্রু নাচিয়ে বাঁকা হাসে। আংশ খানিকটা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। নুভা বলল, ফাইন, এখন প্রার্থী নুভাকে চুইংগাম মার্কায় ভোট ঘুরতে যাওয়ার সুযোগ করে দাও। কারা এই ফালতু পার্কটা রেখে আমার সাথে গ্রামে যাবে ঘুরতে? আমার তো কাপ্তাই ঘুরে মন ভরে গেছে, আর কোনো কিছু দেখার নাই। এখন যে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। প্রণতার উচ্ছ্বসিত কণ্ঠের কথা শুনে মুখে চুইংগাম পুড়ে নুভা বলল, তাহলে চল জাহান্নামের ট্যুর দিয়া আহি। ওই খাই থেকে 1 লাফ দিলেই হইব। আসান তুই সাথে না, তুই এইখানেই থাক আমাগো জাহান্নাম ট্যুরের সাক্ষী হয়ে। পুরুষ জাতির বাকি 2 জনের প্রতি বিশ্বাস নাই। তিজা মৃদু চেঁচিয়ে বলল, না, আমিও যাব। ওই জাহান্নামে? ধুর, তোরা যেখানে যাবি সেখানে। আচ্ছা আসান আমাকে সাক্ষী, বিশ্বাস করলাম ভাই, ভাগিস না। নুভা ফিরে তাকায় আসানের পানে। বেচারার মুখটা চুপসে গেছে। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নুভা আংশের উদ্দেশ্যে বলল, এই নালায়েকও যাবে আমাদের সঙ্গে? তুমি কই থাকবা কও? সবাই চলে গেলে আদ্র একা হয়ে যাবে, সো আমি আদ্রের সাথেই থাকবো। আংশের দিকে তাকিয়ে আসান জিহ্বা কেটে দুদিকে মাথা নাড়িয়ে বলল, সরি, নাউজবিল্লাহ। এই ব্যাটার সাথে থাকলে একটা কথাও বলবে না। সে শুধু পারে আমার ফুলের মতো বোনটার সাথে ঝগড়া করতে। ওর সাথে এমন চুপচাপ থাকা যায় না, বিদায় আমি ওদের সাথেই যাচ্ছি। কিন্তু তুমি আনসদা, বিয়ের আগেই অবাধ্য হয়ে গেলে তুমি। যেই মেয়ে তোমায় বিয়ে করবে ওই বেচারির দিনকাল কেমন কাটবে আল্লাহ মালুম। প্রণতা একবার আর চোখে তাকায় আংশের পানে। আদ্র তিজা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের দিকে এত জোড়া নজর উপলব্ধি করে বিব্রত বোধ করলো আংশ। এই নুভার সাথে লাগতে যাওয়াই ভুল। বিনা পানিতে ধুয়ে মুছে দেয়। আংশ শুকনো ঢোক গিলে বলল, মানে তোরা চিনতে পারবি কোন গ্রামের কথা বলেছি? ট্যুর গাইড হিসাবে হলেও আমার যাওয়া দরকার, তাই নয় কি? আমাদের গুগল ম্যাপ আছে।
প্রণতা ফোন বার করে দেখায়। আশান তিজা দুবার মাথা নাড়িয়ে সম্মতি জানায়, সাথে সাথে আঁশ পড়ল মহাবিপদে। এখন না গেলে প্রণতা কি না কি ভাববে, আর গেলে আদ্র মনক্ষুণ্ণ হতে পারে। নিজের ভোটের বুদ্ধি দিয়ে আচ্ছা ফেসে গেল তো। দোনামোনা করতে করতে আঁশ বলল, ঠিক আছে, আমিও তোদের সাথেই যাব। তোর স্বাস্থ্য মার্কায় কেউ ভোট দেয় নাই রে আদ্র। এবারের মতো আমি জিতলাম, কিন্তু আমারও তো একটা কিছু করার লাগে তোর জন্য। আফটার অল দিলখানা বহুত বড় আমার। এখন বল তোর লেগে কি আনবো? বলেই নুভা চুইংগাম ফুলায়। আদ্র ব্যাগ কাঁধে ঝুলিয়ে শটান ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, আপাতত এই মুহূর্তে একটা শক্তপোক্ত দড়ি চাই, তোরে বেঁধে তারপরে নিয়ে যাব ঘুরতে। না হলে দেখা যাবে এই 4 জন মিলেও তোকে দেখে রাখতে পারেনি। নুভা কোনরূপ প্রতিক্রিয়া দেখানোর পূর্বে বারিশ এসে দাঁড়ায় ওদের সামনে। মুখভঙ্গি সব সময়কার ন্যায় গম্ভীর রেখে শুধায়, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? নুভা কাঁধ নাচিয়ে বলল, আপনার ওই লো কোয়ালিটির স্পেসে ভালো লাগবে না প্রফেসর, আমাদের সাথে চলেন। প্রিন্সিপাল স্যার এসব শুনলে রেগে যাবেন। নুভা, এক্ষুনি সবাই ভিতরে যাও। আদেশ অনুযায়ী সবাই উল্টো পথে পা বাড়াবে, তখনই ঠোঁটের কোণে আঙুল পুড়ে বেশ জোরে শীষ বাজিয়ে উঠল নুভা। বারিশ ঘাড় ফিরিয়ে হতভম্ব নজরে তাকায়। শব্দ এতটাই জোরে হয়েছে আশেপাশে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। নুভা বা হাতে দ্রুততার সহিত টাইপ করলো ফোনে। টুং করে শব্দ হতেই দূরে দাঁড়িয়ে থাকা নুভা থেকে চোখ সরিয়ে হাতের ফোনের পানে তাকালেন প্রিন্সিপাল আজাদি। সবেই তিনি সেলফি তোলার জন্য ক্যামেরা অন করেছিলেন। স্ক্রিনে কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে তিনিও টাইপ করেন। পরপরই বারিশের জিন্সের বাঁ পকেটে বিপ করে ওঠে। ফোন বের করে নজর বুলায় স্ক্রিনে। 2 কদম এগিয়ে মাথার সাদা কাপ ঠিক করে নুভা শুধায়, যাবেন আমাদের সঙ্গে? পাশের গ্রাম পেরিয়ে বেশ দূরে যাব আমরা। বারিশ পূর্ণ দৃষ্টি মেলে নুভার পানে চেয়ে বলল, ইউ আর ইম্পসিবল। পাহাড়ি গ্রামের এবড়ো থেবড়ো মেঠো পথ ধরে হাঁটছে 7 মানবী। রোদের তেজ থাকলেও মৃদু শান্তিময় বাতাসে ভালোই লাগছে ওদের। প্রতিটা কদম খরগোশের ন্যায় লাফিয়ে এগোচ্ছে নুভা। সেই তালে দুলছে সাদা কাপের দুপাশের ঝুঁটি দুটো। দেখেই বোঝা যাচ্ছে বেশ খুশি সে। আদ্রের ঠোঁটের কোণে হাসি ঝুলে আছে। সে তো মনে মনে আগে থেকেই চেয়েছিল সবার আড়ালে দূরে কোথাও যেতে, এমনকি ভেবেও রেখেছিল কোথায় যাওয়া যায়। তবে নুভা অন্য কোথাও যাওয়ার কথা তুলতেই আচানক ওকে খোঁচানোর জন্য ভেতরে দুষ্টবুদ্ধি আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে আদ্রকে। ফলস্বরূপ কয়েকটা তেড়া কথা বলেও ফেলে। নুভা তো এমনিই ফায়ার, তার উপর আদ্রের কথাগুলো মেয়েটার রাগে ঘিঢালা ঢেলে দিয়েছে। অতঃপর আদ্র না চাইতে ঝামেলা বেঁধে গেছে নুভার সাথে। তবে এখন তার উড়নচণ্ডীকে ভালো মুডে দেখে নিজেও বেশ খুশি। নুভার আনন্দে আনন্দিত সে। বারিশ আর চোখে সবটাই পরখ করছে। নুভার লাফালাফি আদ্রের হাসি দেখে এত মাস তার মনের মাঝে পুষে রাখা জটলা একে একে খুলে যাচ্ছে নিজ থেকেই। কিছুক্ষণ বাদে একটা গ্রাম্য বাজার দেখা মিলল। একপাশে ভাজা পোড়া স্টলের সামনে গিয়ে দাঁড়ায় নুভা। ঘাড় ফিরিয়ে আদ্রের পানে তাকালো। নিজের গরিমা বজায় রাখতে অন্যদিকে হাঁটা ধরে আদ্র। গাল ফুলিয়ে জিন্সের পকেটে হাতিয়ে ওয়ালেট বের করে নুভা। বারিশ কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে নুভার কার্যকলাপ দেখছে। টাকা দিয়ে ঠোঙা ভর্তি পুরীর চপ হাতে নিয়ে টং দোকানের বেঞ্চে বসে চা অর্ডার দিল। গরম গরম চপে কামড় বসিয়ে তৃপ্তিতে চোখ বুজে নিল নুভা। কিং কর্তব্য বিমূঢ় বারিশ। এই 20 কি 30 মিনিট পূর্বে আস্ত 3খানা তেলে ভাজা পরোটা, 2টো ডিম পোচ, 1 বাটি হালুয়া সাথে 2 কাপ চা খেয়েছে মেয়েটা। এখন আবার এতগুলো পুরীর চপ থাকা একা খাবে সে? এগুলো রাখে কোথায়? দেহের গঠন দেখে মনে হয় না এত খায়। এর জন্যই বোধহয় বলা হয় ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার পেজ। প্রিন্সিপালের কল আসায় রিসিভ করে কোলাহল থেকে বেরোয় বারিশ। হঠাৎ খাওয়ার মাঝে নিকোটিনের ধোঁয়া নাকে আসতেই চোখ মুখ কুচকায় নুভা। গন্ধটা ক্ষতিকর হলেও তার কেন যেন মন্দ লাগে না। তবে খেতে বসে এই গন্ধ শুকতে মোটেও ভালো লাগছে না। ঘাড় ফিরিয়ে তাকায় নুভা। সাহেবী বেশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে মধ্যবয়স্ক লোক। ক্ষণে ক্ষণে সিগারেট শুষে নিচ্ছে নুভা। বেজায় বিরক্ত হয়ে খাবারের ঠোঙা পাশে রেখে উঠে দাঁড়ায়। 2 হাত দূরে কচি ডাব ভর্তি ঠেলা গাড়ি। কিশোর বিক্রেতার হাতে দা। নুভা হ্যাচকাটানে দা হাতে নিয়ে নেয়। ছেলেটা চেঁচিয়ে উঠলেও নুভা পাত্তা দিল না।
নিজের পূর্বের অবস্থানে গিয়ে বসে সে। লোকটা কথা বলার মাঝে সিগারেট ঠোঁটে ধরতে ধারালো দায়ের এক কোপে সিগারেট দুভাগ করে ফেলে নুভা। ঘটনার আকস্মিকতায় লোকটা 2 কদম পিছিয়ে গেল। কানে ধরে ফোন পড়ে গেল হাত থেকে মাটিতে। আশেপাশের লোকজন বিস্ময়কর পরিস্থিতিতে তাকিয়ে আছে। ভাবাবেগ নেই নুভার। কাঁধে দা ঠেকিয়ে সে শান্ত কণ্ঠে বলল, জনসম্মুখে ছাইফাঁস গেলার নিষেধাজ্ঞা পাননি কখনো, নাকি বড়রা শেখায়নি? এই বয়সে এসে এসব শুনতে লজ্জা করছে না? কবরে এক পা ঢুকে গেছে, তবুও এসব অস্বাস্থ্যকর জিনিস খাচ্ছেন কেন? মরার শখ জাগলে একেবারে মরে যান। ধুকে ধুকে মরার কোনো মানেই হয় না। এতক্ষণে সদ্বিত ফিরে পেল লোকটা। হাতের দা দেখে ভয় পেল, হালকা গর্জে উঠল সে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।